24 যারা আছে এখন 17 বছর তারা কিন্তু আপনার জামাতের সাথে লন্ডনে ঐক্য থেকে প্রায় এসেছেন, এটা চূড়ান্ত ঠিক। পর্যায়ে আসছে। একটা তারাও কিন্তু গণতান্ত্রিক অন্ধকার দেশ, যুগে হাত সেখানে পাচ্ছে। যদিও সুতরাং এই শক্তি উত্থান কাজে পতন আসবে আছে, না। ব্রিক্স এই নিয়ে অনেক শক্তি দেশের সমস্যা হয়েছে, অগ্রগতির জন্য তারপরে আমি এবং বলবো সুস্থ 17 রাজনীতির বছরে জন্য একটা দেশে আইন থাকা, একটা শৃঙ্খলা মানুষ বলেন, কিন্তু ওই মানবিক কালচারে বাংলাদেশ, বড় হয়েছে, আইনের সেখানে শাসন আইনের শাসন সুশাসনের দেখেছে, জন্য এই গণতন্ত্র শক্তি কাজে দেখেছে, আসবে না। সুশাসন সুতরাং দেখেছে। আমার সেটা বক্তব্য আমার একটাই মনে হয় জায়গায় তাকে যে তারেক ভালোভাবে রহমানকে ইনফ্লুয়েন্স স্টেট করবে। রাজনৈতিক কিন্তু অবস্থান আমাদের নিতে হবে। মাটিতে যে যখন কোনো তিনি সময় এসেছেন যে কোনো 17 বছর অঘটন পরে, ঘটে যেতে পারে, তখন কিন্তু অর্থাৎ তাকে রাজনীতিবিদদের হাত থেকে চতুর্মুখী না, দেশ ছুটে যেতে বহুমাত্রিক পারে, এতে কোনো চ্যালেঞ্জ সন্দেহ তার নাই। ভিতরে। আর শেখ তার হাসিনা যে দেশটা স্বৈরাচার বিশেষ করে হওয়ার, সেখানে অন্তর্বর্তীকালীন গণমাধ্যমের সরকার তো দায়িত্ব কিছু নেওয়ার পরে সাংবাদিকদের কিছু ভূমিকা আছে, একমাত্র তবে প্রবাসী মেজর আয় হচ্ছে বৃদ্ধি হয়েছে, তিনি বিনিয়োগ নিজে নাই কিন্তু বলে। এই চাটুকারি আর সর্বোচ্চ তাকে সেক্টর নড়বড়ে প্রশংসা হয়ে করেন, সে গেছে। অন্ধ হয়ে, এবং সে আসলে জনগণ উগ্রপন্থা, থেকে বিশেষ করে আইসোলেট হয়ে গেছিল। ইসলামপন্থী, তিনি 17 বছর আপনার লন্ডনে থেকে এসেছেন, এটা ঠিক। একটা গণতান্ত্রিক দেশ, সেখানে যদিও উত্থান পতন আছে, ব্রিক্স নিয়ে অনেক সমস্যা হয়েছে, তারপরে আমি বলবো 17 বছরে একটা দেশে থাকা একটা মানুষ কিন্তু ওই কালচারে বড় হয়েছে, সেখানে আইনের শাসন দেখেছে, গণতন্ত্র দেখেছে, সুশাসন দেখেছে। সেটা আমার মনে হয় তাকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করবে। কিন্তু আমাদের মাটিতে যখন তিনি এসেছেন 17 বছর পরে, তখন কিন্তু তাকে চতুর্মুখী না, বহুমাত্রিক চ্যালেঞ্জ তার ভিতরে। কারণ দেশটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একমাত্র প্রবাসী আয় বৃদ্ধি হয়েছে, বিনিয়োগ নাই বলে। আর সর্বোচ্চ সেক্টর নড়বড়ে হয়ে গেছে এবং উগ্রপন্থা, বিশেষ করে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। এখন তিনি তার বক্তৃতায় যদিও বলেছেন 71, 90, 24 সবটাকেই স্মরণ করেছেন, এবং তিনি আসার পরেও এখন বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গায় কবরস্থান জিয়ারত করছেন, সবই ঠিক আছে। তবে এটা ঠিক যে এখন যে রাজনৈতিক উত্থান, বিশেষ করে অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিরসনে তাকে একটা স্ট্রেট লাইন নিতে হবে। যেমন তিনি বলেছেন গণতান্ত্রিক সব দলের সহযোগিতা। এখন তাহলে তো স্বাভাবিকভাবে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের নিয়েই তিনি চলবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি। কিন্তু নির্বাচনে তো এখন আওয়ামী লীগ নাই, নির্বাচনে এখন বিএনপি, জামাত, ইসলামিক ঐক্য জোট এরা আছে, এরা আরেকটা ঐক্য করে আরেকটা জোট করেছে। সেই জোটের ভিতরে যদিও শাসন ভাগাভাগি নিয়ে আছে, টানাপোড়েন আছে, তবু আমি বলবো এখন এই দেশের, আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বিএনপি একজন মুক্তিযোদ্ধার দল, জেড ফোর্সের প্রধানের দল। বিএনপিতে তো মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষকতা দিতেই হবে। বিএনপি মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এখন মুক্তিযুদ্ধ 74 মুছে 71 মুছে দিতে চায়, এরকম একটা ঘটনা এসে দাঁড়িয়েছে। সুতরাং এই যে গণহত্যা হয়েছে, নারী বীরাঙ্গনা হয়েছে, যত দেশ এই দেশ ছেড়েছে, যত মুক্তিযোদ্ধা হয়েছে, যত শহীদ হয়েছে, সব দায় কিন্তু জামাত ইসলামের আছে। সুতরাং তাদের গণহত্যাকারী বিচার হতে হয় জীবনে। কিন্তু কিন্তু আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে অথবা নাও পড়তে পারে, আল জাজিরা একটা রিপোর্ট করেছে গতকাল, একটা বিশ্লেষণাত্মক রিপোর্ট, কিংবা ইউরোশিয়ার অথবা দ্য স্টেটসম্যান, এই রিপোর্ট গুলোতে বা এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনগুলোতে যেটি উঠে এসেছে, তারেক রহমান যদি এইগুলোকে ফেস করতে ব্যর্থ হন এবং বাংলাদেশে যে সহিংসতা এবং যেই সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেইগুলোকে মোকাবেলা করতে যদি তিনি ব্যর্থ হন, তাহলে সিচুয়েশন অন্যরকম হলেও হতে পারে এবং নির্বাচন নিয়েও একটা শঙ্কা দেখা দিতে পারে। আপনি কি এটা বিশ্বাস করেন যে একটা অংশ বলছে তারেক রহমান আসার সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে না? আপনি আসলে কোনটা মনে করেন? আমি মনে করি যে এখন যে মব কালচার শুরু হয়েছে শুরু থেকে, 5ই আগস্টের পরিবর্তনের পর থেকে, এবং এই মবের ব্যাপারে নির্বিকার, এটা ভাঙো, ওটা গড়ো, একে নামাও, একে উঠাও, এটা চলছে। শেষ পর্যন্ত আমরা সর্বশেষ দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়া। তাদের যদিও কিছু সিসিটিভি ফুটেজ সহ গ্রেপ্তার দেখানো হচ্ছে, কিন্তু বিচার কতটুকু হবে এই সরকারের সময় তবে জানি না। পরিচয়টাও কিন্তু প্রকাশ করা হচ্ছে না, তারা কোন আদর্শের, কোন পন্থী, তাদের লোক, এগুলো কিছু বলা হচ্ছে না। কিন্তু আমরা তো দেখেন সরকার প্রকাশ করছে না, কিন্তু আমরা কিন্তু দেখেছি, ভিডিও ফুটেজে দেখেছি যে ওখানে গণতন্ত্র মঞ্চের নামে ওখানে আক্রমণ করা হয়েছে, কিন্তু ওখানে তরুণের সংখ্যা কম ছিল। এবং পত্রিকাগুলো তো কিন্তু এসছে
নানান পলিটিক্যাল পরিচয় আসছে, তারা কিন্তু জামাত শিবিরেরই লোক, ইসলামপন্থীদের লোক, এরা ভাড়া করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এখানে দায় আবার কথা হচ্ছে এই জায়গায় সরকার সব অঘটনে ঘটে সেটাতে নির্বিকার। আপনি দেখেন হাদি হত্যা হয়ে গেল, এই হাদি হত্যাকারী কি দেশে আছে না বিদেশে আছে এ পর্যন্ত ধরার তো দূরের কথা, এখন পর্যন্ত এটা পরিষ্কার করলো না। অথচ গণতন্ত্র মঞ্চ কিন্তু শাহবাগে প্রোগ্রাম দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদির ইনকিলাব মঞ্চ, বিচার, সরি ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত হাদির খুনি ধরা না পড়বে ততক্ষণ তারা এই ঘেরাও প্রোগ্রাম অব্যাহত রাখবে। কিন্তু এখন পর্যন্ত অন্তত পক্ষে সরকার বললো না সে দেশে আছে না ভারতে পালিয়ে গেছে, দুই রকমের আলোচনাই আছে। তো সুতরাং এই সরকার তো সবকিছুতে কোনো মতো পাশ কেটিয়ে যেতে চায়। এখন আমার এইটাই বক্তব্য, দেশ যেহেতু চলছে না, এবং আপনি যেটা তারেক রহমানের কথা বলেছেন, তিনি আসছে, তিনি নূতন মাত্রা নিয়ে আসছে। আমি বলবো যে তিনি এই মুহূর্তে যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে তার বিকল্প মানুষ দেখছে না, কিন্তু তার কাছে অনেক চ্যালেঞ্জ সামনে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রথমেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দেশটাকে নিরাপদ করা, এবং রাজনীতিতে সামনে নির্বাচনে যে দক্ষিণপন্থীদের উত্থান দেখা যাচ্ছে, এটা তো যদি উত্থান ঘটার সুযোগ পায় তাহলে তো দেশ অন্ধকার যুগে ঢুকে যাবে। সুতরাং তার তো গণতান্ত্রিক যে চেতনায় যে রাজনীতিগুলো, গণতান্ত্রিক আদর্শে যে রাজনীতিগুলো আছে, রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়েই তাকে আগাইতে হবে, এবং আমি বলবো সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে। এবং তিনি বলেছেন 24কে আমরা ধারণ করি, 24কে আমরা ফেলে দিতে চাই না, তবে 24 কিন্তু আন্দোলন, যেমন 24-এর যারা আছে এখন এনসিপি, তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আসছে, তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে। সুতরাং এই শক্তি কাজে আসবে না, এই শক্তি দেশের অগ্রগতির জন্য এবং সুস্থ রাজনীতির জন্য, আইন শৃঙ্খলা বলেন, মানবিক বাংলাদেশ, আইনের শাসন সুশাসনের জন্য এই শক্তি কাজে আসবে না। সুতরাং আমার বক্তব্য একটাই জায়গা যে তারেক রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থান নিতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে কিনা, অথবা এখনো শঙ্কা আছে কিনা? না, নির্বাচন নিয়ে দেখেন 111-এর সময় 2-3 বার শিডিউল পিছিয়েছে, তারপরে দেখা গেল 10 দিন আগে সরকার পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আপনি যদি এই দেশে অস্থিরতা থাকেই, হ্যাঁ, তাহলে তো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে আপনি দেখেন তো যে আপনার এটা লম্বা আলোচনা, আপনার ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনাগুলোর ভিতরে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, যেমন বিএনপির 19টা ছিল, তারপরে জামাতের 4টে ছিল, এনসিপির 1টা ছিল, সেগুলোকে বাদ দিয়ে ইউনূস সরকার 84টা সংস্কার 4 দফার ভিতরে এনে হানা ভোটে চালাই দিচ্ছে। এই হানা ভোট তো ফেল করবে না, ভোট বেশি পড়বে, তখন কি করবে বলেন, তখন কি করবে? সুতরাং আমার বক্তব্য হচ্ছে তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, না ভোট তৈরি হলে। তার মানে কি 24-এ কোনো জীবন যায় নাই? 1400 লোকের জীবন গেছে, কেউ বেশি বলে কম বলে সেটা আমি বুঝলাম, কিন্তু শিশুর থেকে শুরু করে ছাত্র জনতা তো জীবন দিয়েছে, এটা তো বৃথা যেতে পারে না, এটার স্বীকৃতি লাগবে। কিন্তু তাহলে এই যে ইউনিট সরকার হানা ভোটে ঢুকাই দিল, বলেন তো দেখি, 4টা সংস্কার, 84টা সংস্কারে আমি 4টের ভিতরে ঢুকাই দিচ্ছে, আমি যখন ভোট দিতে যাব আমি কি করে হ্যাঁ অথবা না দেব, একটা কিভাবে দেব? সুতরাং আমি অধিকাংশ লোক তো না ভোট দিয়ে দিবে, আমার ধারণা না ভোট। ধরেন আওয়ামী লীগ সমর্থক যারা আসবে, ভোট কেন্দ্রে আসবে, তারা না ভোট দিবে, বিএনপি যারা সমর্থক আসবে তারা অধিকাংশ না ভোট দিবে, তো না ভোট জয়যুক্ত হবে, না ভোট জয়, তখন কি হবে বলেন? এখন যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে যারা বসছিল তারা অনেকগুলো ইস্যু, যে ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিল, প্রথমে আপনি ভিডিও খুঁজলেই পাবেন ইউটিউবে, যে যতটুকুতে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কোনটাতে হ্যাঁ কে করলো না করলো সেটা জনগণ দেখবে, বাকিটা ইতিহারে যাবে। এটা ঠিক ছিল। যেগুলোতে সরকার
এটা সাংবিধানিক সরকার, আমি ডিটেলে যাচ্ছি না। সাংবিধানিক সরকার, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকার সংস্কার করার ম্যান্ডেট নাই, তারপরেও জোর করে করছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে হ্যাঁ, আমি বলছি একটা বড় ধরনের সমস্যা কিন্তু সামনে। আপনার নির্বাচন, এই গণভোট যে আগে দিচ্ছে, গণভোটের ট্রেন ইয়ে ছেড়ে দিচ্ছে না, বাস ছেড়ে দিচ্ছে। তো এই গণভোট যখন হবে, তখন যদি না ভোট হবে, তখনই যে সমস্যা শুরু হবে, সেটা হচ্ছে বড় সংকট। এই সংকট ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করলো, আমি মনে করব। তাকে যতটুকু প্রমোদ ততটুকু নিয়ে নির্বাচনে যাওয়া উচিত ছিল। আর একটা কথা বলি, আমি শেষ করি, সেটা হলো 30টা দলে ঐক্যমত কমিশনে বসেছে। এই 30টা দলের, আমি বহুবার বলেছি, এখনো বলছি, 30টা দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সদস্য সংখ্যার সমান নাই। তারা কি দেশকে লিখে দেওয়া হয়েছে? তারা যার ডিসিশন নেবে তা মানতে হবে। এর বাইরে কয়টা ভোট আছে এর ভিতরে? ধরেন যদি আমি আগের হিসাব ধরি, খুব বেশি হলে ধরেন 40% 50% ভোট আছে। বাকি 20% ভোটকে আপনি বাদ রেখে আপনি সিদ্ধান্ত নেবেন, আর আপনার গুড়াগাড়া পার্টি সহ, আর আমরা মেনে নেব? এটা তো হইতে পারে না। আমি অনেকগুলো সংস্কারের সাথে একমত না। এর জন্য একটু একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে যেটা বলছিলাম ভূমিকাতে, গণমাধ্যম যে ভূমিকা পালন করলো তার মানে ফিরে আসাকে কেন্দ্র করে 17 বছর পর আসছে, অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। সারা জাতি গুরুত্ব দিচ্ছে, অসংখ্য মানুষ আগ্রহের সাথে সবকিছু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে, কিন্তু গণমাধ্যমের ভূমিকা কি একটু বেশি মাত্রায় আমরা এক ধরনের চাটুকারিতা বলি, তোষামোদী বলি, এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের বাস্তবতায়, মানে সাংবাদিকতা জীবনের বাস্তবতায় আপনার কি মনে হয়, এটা কি একটু বাড়াবাড়ি হয়েছে না? এটা একটু বাড়াবাড়ি তো হয়েছে, আমার কাছে মনে হয় একটু বেশি বেশি হয়েছে। এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে তিনি 17 বছরে, কেউ বলছে আসবেন না, কেউ বলছে আসতে পারবেন না, তিনি এসছেন। আর রাজনৈতিক একটা ভ্যাকুয়াম কিন্তু আছে। এই ভ্যাকুয়ামে তারেক রহমানের কাছে যে প্রত্যাশা, আপনার যে চ্যালেঞ্জ সামনে আছে, এই কারণে এটা একটা গুরুত্ব পেয়েছে। দুই হলো, আপনার রাজনৈতিক মাঠে কিন্তু তেমন কোনো ইস্যু নাই, আপনার নিউজও নাই। এইসব কারণে এটা কিন্তু আপনার, আমার ধারণা, একটু ওভারপ্লে হয়ে গেছে। তাহলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে কথিত সাংবাদিকরা যেতেন, তারা যে তৈলমর্দন করতেন, চাটুকারিতা করতেন, তোষামোদী করতেন, সেগুলো নিয়েও তো আমরা নানান ধরনের সমালোচনা করেছি। এখন এসে আবার রিভার্স যেটা দেখছি, যে এখন পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। আপনি যেটা বলছেন, তখনও পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, শেখ হাসিনা ছাড়া আর কেউ অন্তত 20-50 বছর কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন না, এরকম একটা ধারণা ছিল। সেই জায়গা থেকে তোষামোদীর মাত্রাটা বেড়ে গিয়েছিল। এখন যখন দেখছে তারেক রহমান ছাড়া বিকল্প নেই, ঠিক উল্টোটাই কি এখন ঘুরছে, তাকে তোষামোদী করার জন্য যে যত পারে একটা অসুস্থ প্রতিযোগিতা কাভারেজের ক্ষেত্রে। এটা তো হচ্ছেই, কারণ আপনি খেয়াল করে দেখেন, একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং এখন থেকে বল পাল্টে ফেলছে অনেক পত্রিকায়, বড় বড় পত্রিকা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন। এই যে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, 111 এর সরকারের ভিতরেও ঢুকে পড়ছিল, এবং এই ইউনূস সরকারের ভিতরেও কিন্তু ঢুকে পড়ছিল। ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ, তারপরে দেখেন তাকে রেস্কিউ করতে আগায় না, আগুন দিয়ে ফেলছে রেস্কিউ করতে। এই জন্য গণমাধ্যমের কিন্তু ইয়ে করা উচিত, আক্কেল হওয়া উচিত, যে বিপদের সময় কেউ কাছে আসে না, বিপদের সময় গণমাধ্যমের শক্তি, এটা ধারণ করা, এটার উপরে স্ট্যান্ড করা উচিত। গণমাধ্যমের যে দায়িত্ব দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, আইনের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে গণমাধ্যম কাজ করবে, এটার ব্যাপারে অবিচল থাকা উচিত। গণমাধ্যমের এই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা মন্তব্য দিতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, এর জন্য এই গণমাধ্যমের কথিত কিছু সাংবাদিককে দায়ী করা হয়, বা গণমাধ্যমকে দায়ী করা হয় যে অতিমাত্রায় যে চাটুকারিতা, তার জন্য শেখ হাসিনা অতি উৎসাহী হয়ে স্বৈরাচারী হতে বোধহয় আর একটু বেশি আগ্রহী হয়েছিলেন বা হয়ে উঠেছিলেন। সেই একই অবস্থা কি তারেক রহমানের ক্ষেত্রেও হতে পারে? তিনিও স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ গণমাধ্যম তৈরি করে দিবে কিনা? দেখেন, তারেক রহমানের সাথে আমার 2বার কথা হয়েছে, সেখানে আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। কারণ আমি চাই যে জিয়াউর রহমান, আপনি খেয়াল করে দেখেন 15 আগস্টের পরে
তার অনেক জায়গায় তার নিহত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ভুল করেন না, করতে করতে সরকারে গেছেন। সরকারে যাওয়ার পরে আপনি দেখেন কোনোভাবেই কোন রকম তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ছাপ নাই। তার আশেপাশে তার পরিবারের লোক ভিড়তে দেয়নি, এই অবস্থা। এক হলো, দুই হলো উনি অল্প দিন শাসন করেছেন, তারপরে নিহত হয়েছেন। আপনি দেখেন গার্মেন্টস তার শুরু করা, প্রবাসী তার শুরু করা, কৃষি তার শুরু করা, আর সার্ভিস সেক্টর তার শুরু করা। এর বাইরে এখনো জিডিপিতে মূল কন্ট্রিবিউশন এই 4টে সেক্টর দেয়, 5 নম্বর সেক্টর তৈরি হয়নি এখনো, অর্থাৎ এই পর্যন্ত তাই। আর শেখ হাসিনা যে স্বৈরাচার হওয়া, সেখানে গণমাধ্যমের তো কিছু সাংবাদিকদের কিছু ভূমিকা তো আছেই, তবে মেজর হচ্ছে তিনি নিজে কিন্তু এই চাটুকারিতার কারণে, তাকে প্রশংসার কারণে সে অন্ধ হয়ে সে আসলে জনগণ থেকে আইসোলেট হয়ে গেছিল। এই জন্যই একই আশঙ্কাটি তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? না, আপনিও মোটামুটি সিনিয়র, আপনিও খেয়াল করেছেন, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন কিন্তু রাজনৈতিক দলের উপরে নির্ভর করেন নাই, তিনি দলের বাইরেও প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা একটা অলিখিত উপদেষ্টা পরিষদ ছিল, তাদের সাথে করে ডিসিশন নিতে। রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা কিন্তু চাটুকার হবে, তার ভিতরে যদি উনি ঘেরাও থাকেন, তাহলে কিন্তু তিনি সঠিক নেতৃত্ব, ফাইনালি তিনি শেখ হাসিনা হয়ে যেতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হইতে হবে, এটি আমার বক্তব্য।